অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস আমি এবং কয়েকটি প্রজাপতি। আজ উপন্যাসটির পঞ্চম পর্ব শুরু করছি। আমাকে খুনি বলছেন কেন? আমি খুন করিনি। খুন করা আমার পক্ষে সম্ভব না। আমি সামান্য ভয় দেখিয়েছি। আমাদের সমাজে ভয় দেখানো তো নিষিদ্ধ না। আমরা সবসময় কাউকে না কাউকে ভয় দেখাচ্ছি। আপনি আপনার কথা চিন্তা করুন। আপনি নিশ্চয়ই আপনার এক জীবনে অনেককে ভয় দেখিয়েছেন। কাউকে না কাউকে নিশ্চয়ই বলেছেন, জানে মেরে ফেলবো, বদমাশ কোথাকার। ভূত সেজে কাউকে ভয় দেখাননি? অবশ্যই দেখিয়েছেন। আপনার ভয় দেখানোতে কেউ মারা যায়নি। আমার ক্ষেত্রে একজন দুর্বল হার্টের কারণে কিংবা অন্য কোনো কারণে মারা গেছে, এতেই আমি খুনি হয়ে গেলাম? আপনার হিসাব নিকাশ তো অদ্ভুত। 1971 সনের একটা গল্প বলি। মুক্তিবাহিনী ইন্ডিয়ান আর্মি নিয়ে আমাদের গ্রামে ঢুকেছে। রশিদ মণ্ডল নামের নিতান্তই নিরীহ একজনের সঙ্গে তাদের দেখা। মুক্তিবাহিনী কমান্ডার কি মনে করে রশিদ মণ্ডলের হাত চেপে ধরে বলল, এই তুই কি রাজাকার? সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে রশিদ মণ্ডল মারা গেল। এখন আমরা কি মুক্তিবাহিনীর কমান্ডারকে খুনি বলবো? মানুষ খুন করার দায়ে আদালতে কি তার বিচার হবে? তবে একটা কথা ঠিক যে মানুষকে বিচার করা উচিত তার কর্মের পেছনের উদ্দেশ্য দিয়ে, কর্ম দিয়ে নয়। উদ্দেশ্য যদি হয় ভয় দেখিয়ে মজা করা, তাহলে কোনো অপরাধ হবে না। কিন্তু উদ্দেশ্য যদি হয় ভয় দেখিয়ে মেরে ফেলা, তাহলে অবশ্যই অপরাধ হবে। ভয় দেখিয়ে সাথীকে মেরে ফেলবো এরকম উদ্দেশ্য আমার ছিল না। এক্ষেত্রে আমি অবশ্যই অপরাধী না। তবে তার ছোট বোনের মৃত্যুর জন্য আমাকে দায়ী করতে পারেন। কোনো প্রমাণ অবশ্য নেই। আদালত আমাকে দোষী প্রমাণ করে ফাঁসিতে ঝুলাতে পারবে না। তবে আমি দোষী ঠিকই। দ্বিতীয় মৃত্যুটা অবশ্যই অপরাধের পর্যায়ে পড়ে। আচ্ছা ভাই, আপনি এত অস্থির হয়ে পড়েছেন কেন? ঠান্ডা মাথায় আগে গল্পটা শুনুন। একজন সিজিওফ্রেনিক রোগী খোলামেলাভাবে তার গল্প বলছে। আপনার তো উচিত মন দিয়ে শোনা। আপনি একজন লেখক মানুষ। লেখকরা গল্প খুঁজে বেড়ায়। সেখানে আপনাকে কোনো খোঁজাখুঁজি করতে হয়নি। আমি নিজেই গল্প নিয়ে উপস্থিত হয়েছি। মানুষ খুব সহজ প্রাণী এরকম কেন ভাবছেন? কেন ভাবছেন মানুষের মস্তিষ্ক শূন্য আকাশের মতো নির্মল? সাধু 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 রবে কাঁপে চারিধার, সবে বলে পরিষ্কার অতি পরিষ্কার। দুর্বোধ্য যা কিছু ছিল হয়ে গেল জল, শূন্য আকাশের মতো অত্যন্ত নির্মল। কার কবিতা বলুন তো? ঠিক ধরেছেন, রবীন্দ্রনাথের হিংটিং ছট। কবিতাটা কখন কোথায় লেখা হয়েছে বলতে পারবেন? পারবেন না, কারণ আপনি আমার মতো খুঁটিয়ে পড়েন না। বেশিরভাগ মানুষই পড়ে না। বেশিরভাগ মানুষ জলের উপর উড়াউড়ি করে, জল স্পর্শ করে না। আমি করি। হিংটিং ছট কবিতাটা লেখা হয়েছে শান্তিনিকেতনে। প্রচণ্ড গরমের সময় জ্যৈষ্ঠ মাসে বাইরের উত্তাপ তার কবিতাতেও চলে এসেছে। গ্রীষ্মতাপে উষ্মা বাড়ে ভারী উগ্রমূর্তি, গায়ে কালো মোটা মোটা ছাঁটা ছোট কুর্তি। দেখেছেন আমি কত মন দিয়ে পড়ি? মন দিয়ে যেমন পড়ি, জীবনটাকে সেরকম মন দিয়ে দেখার চেষ্টা করি। জীবনের ব্যাখ্যায় আমি ভুল করতে পারি, কিন্তু জীবনকে দেখায় কোনো ভুল নেই। আপনারা মানুষের মাথার ভেতরের আলোকিত করিডোরগুলো জানেন, কিন্তু অন্ধকার করিডোরগুলো জানেন না, জানতে চানও না। আমি জানতে চাই। গল্পে ফিরে যাই। পৃথিবীতে 3 রকম বাড়ি আছে। সাধারণ বাড়ি, যেখানে লোকজন হাসে কখনো কাঁদে। কান্না বাড়ি, যেখানে সবসময় কেউ না কেউ কাঁদছে। হাসি বাড়ি, যেখানে কেউ না কেউ সবসময় হাসছে। সাথীর মৃত্যুর পর আমার বাড়িটা হয়ে গেল কান্না বাড়ি। 2 বোন সবসময় কাঁদছে। আমি গভীর আগ্রহ নিয়ে তাদের কান্না দেখতে লাগলাম। অনেক কিছু লক্ষ্য করলাম, যা আগে লক্ষ্য করিনি। যেমন দীর্ঘস্থায়ী কান্না যখন চলে, তখন একসময় চোখের পানি শুকিয়ে যায়। শুরু হয় অশ্রুশূন্য কান্না। আবার চোখে পানি আসে 30 থেকে 40 মিনিটের মাথায়। কি বললেন? সাথীর মৃত্যুর ব্যাপারে আমাকে কেউ সন্দেহ করেছে নাকি? না তো, সন্দেহ কেন করবে? তাছাড়া আমি তো রূপা এবং তার ছোট বোনদেরকে বলেছি যে আমি জানালা দিয়ে সাথীর মুখে টর্চের আলো ফেলেছি। আমি সত্য গোপন করিনি, তবে পূর্ণ সত্য বলিনি।
আমি বলেছি হাফ ট্রুথ, অর্ধ সত্য, মিথ্যার চেয়েও খারাপ। এটা তো নিশ্চয়ই জানেন। টর্চ লাইটের ব্যাপারটা কিভাবে বলেছি শুনুন। আমি রূপাকে বলেছি ঝড় বৃষ্টি যখন হচ্ছিল তখন আমি বারান্দায় বসা, আকাশে বিজলি চমকাচ্ছে, তাই দেখছি। হঠাৎ শুনলাম তোমার আপা বলছে, কে কে। কথা শুনে মনে হলো ভয় পেয়েছে। ব্যাপার কি দেখার জন্য আমি টর্চ লাইট নিয়ে গেলাম। জানালা দিয়ে টর্চ ফেললাম, দেখি কিছু নাই। তিনি তার ছোট বোনকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। আমি চলে এসেছি। তখন যদি জানতাম এমন ভয়ঙ্কর কিছু ঘটে গেছে তাহলে। দেখলেন, সত্যি কথাকে সামান্য এদিক ওদিক করলে কি হয়? সত্যিকে এদিক ওদিক করলে বিরাট উলট পালট হয়ে যায়। মিথ্যার বেলায় তা হয় না। যে কথা বলছিলাম, আমার বাড়িটা হয়ে গেল কান্না বাড়ি। কখনো রূপা কাঁদছে, কখনো ছোটন কাঁদছে, এবং কখনো দেখা যাচ্ছে দুজনেই কাঁদছে। কান্না যখন থামছে তখন শ্বাসকষ্ট। ইনহেলার হাতে নিয়ে দুজন পাশাপাশি বসা, দুজনেই বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। একজনের হাতে ইনহেলার, ইনহেলারটা গাজার কলকের মতো হাত বদল হচ্ছে। অসম্ভব বিরক্তিকর ব্যাপার। এই ধারাবাহিক কান্নাকাটির জন্য আমার একটা ক্ষতিও হয়ে গেল। কাঁসাকন্যা উধাও হয়ে গেল। তার কথাবার্তা শোনা যায় না, তাকে দেখতে পাওয়া তো দূরের ব্যাপার। কাঁসাকন্যার গলার শব্দ শোনার জন্য আমি অনেক চেষ্টা চালালাম। দীর্ঘ সময় ছাদে বই নিয়ে বসে রইলাম। সারাক্ষণ অপেক্ষা করলাম, এই বুঝি কাচের চুরির টুনটুন শব্দ শুনব। কাঁসাকন্যা বলে উঠবে, এখানে একা একা কি করেন? কাঁসাকন্যার সঙ্গে কথা বলার তীব্র বাসনা আমার মধ্যে তৈরি হলো। তাকে আমার অনেক কিছু জিজ্ঞেস করার আছে। তার মধ্যে একটি হলো, সাথীর মৃত্যু সে কিভাবে দেখছে। আমি জানি তাকে জিজ্ঞেস করার অর্থ নিজেকেই জিজ্ঞেস করা। সে জবাব যা দেবে তা আমারই জবাব। আমি কথা বলতে চাই আমার সাবকনশিয়াস মনের সাথে। সেটা তো এমনিতে সম্ভব না। অবচেতন মনের সঙ্গে কথা বলার জন্য আমার অবশ্যই কাঁসাকন্যাকে প্রয়োজন। এ বাড়ির কান্না বন্ধ না হলে সে হয়তো আসবে না। আমি কান্না বন্ধ করার ব্যবস্থা করলাম। দু বোনের যে কোনো একজনের কান্না বন্ধ হলে আরেকজনেরটা বন্ধ হবে। আমি বেছে নিলাম ছোটনকে। ঠিক করলাম তাকে ছোটোখাটো একটা শখ দেয়া হবে। তার মন নামক বিষয়টাকে নাড়া দেয়া হবে। এমন এক ধরনের নাড়া যার জন্য সে মোটেই প্রস্তুত না। সে পুরোপুরি হকচকিয়ে যাবে, মাথা যাবে এলোমেলো হয়ে। আমি এক সন্ধ্যায় তাকে ছাদে ডেকে পাঠালাম। সে ছাদে উঠে এলো। তার মুখ বিষণ্ণ, চোখ লাল। বোঝাই যাচ্ছে ছাদে উঠে আসার আগে আগে চোখ মুছেছে। আমি কোমল গলায় বললাম, কেমন আছো ছোটন? ভালো আছি। এটা কি ভালো থাকার নমুনা? চোখে এখনো পানি। ছোটন কাঁদো কাঁদো গলায় বলল, দুলা ভাই, আমি ভালো নেই। আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি গম্ভীর গলায় বললাম, ছোটন শোনো, আমি নিজেও ভালো নেই। আমারও মরে যেতে ইচ্ছে করছে। আমি প্রায়ই ছাদে উঠে আসি, যাতে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে নিচে পড়ে যেতে পারি। আমার সাহস কম বলে কাজটা করতে পারছি না। ছোটন খুবই বিস্মিত হলো। আপনার কি হয়েছে? আমি বললাম, আমার কি হয়েছে আমি তোমাকে বলছি। তার আগে তোমাকে একটা প্রশ্ন করি। তুমি কি জানো আমি ভয়ঙ্কর একজন মানুষ? না তো। আমার যে মাথা খারাপ এটা কি তুমি জানো? তোমার আপা তোমাকে কিছু বলেনি? আপনার মাথা খারাপ এটা বলেনি। আপনি মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কাজ করেন এটা বলেছে। তোমাকে বলেনি সে আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, বলেছে। কোনো ভালো মানুষকে নিশ্চয়ই কেউ সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায় না। আপনি সামান্য অ্যাকসেন্ট্রিক। আপা অল্পতেই ভয় পায় বলে আপনাকে নিয়ে গেছে। মানুষ হিসেবে আপনি স্বাভাবিক। ছোটন, তুমি ভুল করছো। মানুষ হিসেবে আমি মোটেই স্বাভাবিক না। আমার মাথায় অনেক এলোমেলো ব্যাপার আছে যা তুমি বা তোমার আপা কেউ জানে না। ভাই, লক্ষ্য করছেন যে আমি সত্যি কথা বলছি? এই সত্যের মাঝে ছোট ছোট মিথ্যা ঢোকাবো। সত্য হলো স্বর্ণ আর মিথ্যা হলো খাদ। সত্যের সঙ্গে মিথ্যা মেশানোর সত্য হবে কঠিন এবং ঝলমলে। আমি যে ছোটনকে নাড়া দিতে শুরু করেছি এটা বুঝতে পারছেন? ছোটনের মুখ থেকে কিন্তু কান্না সম্পূর্ণ চলে গেছে।
এখন তাকে আমি বড় শক দেব। ছোটন শোনো, কারো শরীরে যদি দগদগে ঘা হয় সে কিন্তু প্রাণপণ চেষ্টা করে তা লুকিয়ে রাখতে। মনের অসুখ বিষাক্ত ঘায়ের মতো। মানুষ এই বিষাক্ত ঘা কাউকে দেখিয়ে বেড়ায় না, লুকিয়ে রাখে। আপনি এত নিশ্চিত হলেন কিভাবে যে আপনার সত্যি সত্যি মনের অসুখ আছে? তোমরা দু বোন এই বাড়িতে উঠে আসার পর থেকে আমার তীব্র ইচ্ছা হচ্ছে তোমার রূপা আপাকে গলা টিপে মেরে ফেলতে। তখনই বুঝেছি আমার অসুখটা মারাত্মক পর্যায়ের। আপনি এসব কি বলছেন? বড় শকটা দিলাম। এর চেয়েও বড় শক আছে, সেটা এখনই দেওয়া হবে। প্রথম শকটা সামলানোর আগেই দেওয়া হবে। কামারের দোকানে কামারকে লোহার কাজ করতে দেখেছেন? কামার কি করে? আগুনে পুড়িয়ে লোহাটাকে টকটকে লাল করে, তারপর সেই লোহাকে বাঁকায়। আমিও তাই করছি। বড় শকটা দিয়ে লোহা গনগনে করছি। এখন আরেকটা শক দিয়ে লোহা বাঁকানো হবে। রেডি, গেট সেট, গো। ছোটন শোনো, মন দিয়ে শোনো। আমি এখন যা বলবো তা শুনলে তুমি আমাকে ভয়ঙ্কর খারাপ ভাববে। তোমার কাছে মনে হবে আমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি। তুমি যা ইচ্ছা ভাবো, আমাকে আমার কথা বলতেই হবে। যে কোনো কারণেই হোক, তুমি এই বাড়িতে উঠে আসার পর আমার মনে হলো আমি তোমাকে ছাড়া বাঁচব না। দুলা ভাই, আপনি এসব কি বলছেন? কথা বলবে না প্লিজ। আমি আগে কি বলছি মন দিয়ে শোনো, তারপর চিৎকার চেঁচামেচি যা ইচ্ছা করো। যখন মনে হলো তোমাকে ছাড়া বাঁচব না, তখনই মাথায় এলো তাহলে গলা টিপে রূপাকে খুন করে ফেলি। ছোটন, এখন কি বুঝতে পারছো যে আমার মাথা খারাপ? বুঝতে পারছি। আমি আপনার পায়ে পড়ি, আপনি এসব কিছুই আপাকে জানাবেন না। আপা জানতে পারলে খুব কষ্ট পাবে, কষ্টে সে মরেই যাবে। বলো আমি কি করব? আমি কি ছাদ থেকে লাফ দিয়ে পড়ব? ছোটন, তুমি আমার কাজটা সহজ করে দাও। আমি রেলিংয়ের উপর দাঁড়াচ্ছি, তুমি ধাক্কা দিয়ে আমাকে নিচে ফেলে দাও। আমার পক্ষে নিজে নিচে লাফ দেওয়া সম্ভব না। পাগলরা সাহসী হয়, কিন্তু আমি সাহসী না, আমি ভীতু। বলতে বলতে আমি টলমল ভঙ্গিতে রেলিংয়ের উঠে দাঁড়ালাম। ছোটন আতঙ্কিত গলায় বলল, দুলা ভাই, আপনি নামুন, আপনার পায়ে পড়ি, আপনি নামুন। তুমি যদি আমার প্রতি সামান্য দয়া করো তাহলে নামব। আপনি আগে নামুন, প্লিজ প্লিজ। আমি নামলাম। নেমে গম্ভীর গলায় আবৃত্তি করলাম, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ছোটন ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের এই অশ্রুর ধরন অন্য। নিজের অভিনয় প্রতিভায় আমি নিজেই চমৎকৃত হলাম। মনে হলো শেক্সপিয়ারের নাটকে একই সঙ্গে দুটি চরিত্রে অভিনয় করছি, হ্যামলেট অ্যান্ড ঘোস্ট। Alas, poor ghost, pity me not, but lend thy serious hearing to what I shall unfold. Speak, I'm bound to hear. So art thou to revenge. একটি তরুণী মেয়ে যদি হঠাৎ কোনো ছেলেকে এসে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না পেলে বাঁচব না, তখন ছেলেটির মানসিক অবস্থা কী হয়? সে আনন্দে আত্মহারা হয়। কিছুক্ষণ সে থাকে অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। তারপর সে চারিদিকে এই গল্প ছড়িয়ে দেয়। পরিচিত অপরিচিত সবাই এই গল্প কয়েকবার শুনে ফেলে। যারা আশেপাশে থাকে না তাদেরকে চিঠি লিখে জানানো হয়, তুমি শুনে খুবই আশ্চর্য হবে, লিলি নামের অত্যন্ত রূপবতী এক তরুণী গত বৃহস্পতিবার বিকেল 4:25 হঠাৎ করে। যুবকটি এই গল্প যত ছড়াতে থাকে ততই তার আবেগ কমতে থাকে। ঘটনার নভেলটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। তখন সে অপেক্ষা করতে থাকে কখন অন্য কোনো তরুণী তাকে এসে এই জাতীয় কথা বলবে। মেয়েদের বেলায় এই ব্যাপারটি একেবারেই ঘটে না। কোনো তরুণীকে যদি কোনো যুবক এসে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না, তখন তরুণী আনন্দে আত্মহারা হয় না, বরং খানিকটা ভীত হয়ে পড়ে। সে এই ঘটনা কাউকে জানায় না, যে কারণে ঘটনাটা তার নিজের মনের ভেতর বড় হতে থাকে। সে প্রাণপণে চেষ্টা করে পুরো বিষয়টা মাথা থেকে মুছে ফেলতে। যতই সে চেষ্টা করে ততই এই ঘটনা শিকড় গজিয়ে বসতে থাকে। একসময় তরুণীটির মনে হয়, আহারে বেচারা, সত্যি বোধহয় সে আমাকে ছাড়া বাঁচবে না।
এক সময় সে আহারি বেচারাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। দুজন একসঙ্গে রিকশা করে যাচ্ছে, ছেলেটা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে বিরক্ত হয়ে বলল, সবসময় তুমি আমার দিকে এমন করে তাকিয়ে থাকো কেন? লোকে কি ভাববে? ছেলেটা গাঢ় স্বরে বলে, ভাবুক, যার যা ইচ্ছা ভাবুক। এই বলে সে আগের মতোই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে লাগে মেয়েটির দিকে। ভাই, বলুন তো, আমার অ্যানালাইসিসটা ঠিক আছে না? অ্যানালাইসিসটা অবশ্যই অতি সরলীকরণ দোষে দুষ্ট, তারপরেও মনে হয় ঠিক আছে। যদি অ্যানালাইসিস ঠিক হয় তাহলে অবশ্যই ছোটন মেয়েটি আমাকে নিয়ে নানান চিন্তাভাবনা শুরু করবে। চিন্তাভাবনা পানির মতো, যে পানি খাল দিয়ে প্রবাহিত হয়, কোন দিকে প্রবাহিত হবে তা নির্ভর করবে খালটা কোন দিকে কাটা হবে। খাল অবশ্যই ছোট নিজেই কাটবে, তবে আমাকে সাহায্য করতে হবে। সাহায্য করা মানে খাল কাটা নিয়ন্ত্রণ করা। আমি আগ্রহ নিয়েই নিয়ন্ত্রকের ভূমিকায় নামলাম। পরের দিনের কথা, দু বোন ঝিম ধরে বারান্দায় বসে আছে। আমি তাদের কাছে গিয়ে ছোটনের দিকে শান্ত গলায় বললাম, তোমরা দুজন সবসময় মূর্তির মতো বসে থাকো কেন? এটা তো ঠিক না। কাজকর্ম শুরু করো, নতুন কিছু নিয়ে ব্যস্ত থাকো। ছোটন, তোমার কলেজ নেই? ছোটন মেঝের দিকে তাকিয়ে বলল, আছে, যাব না। সে সম্ভবত আমার চোখের দিকে তাকাতেই ভয় পাচ্ছিল। আমি বললাম, কলেজ আছে কিন্তু যাবে না তা কেন হবে? ডাক্তারি পড়াটা তো এমন না যে ঘরে বসে পুষিয়ে নেবে। তুমি অবশ্যই যাবে। চলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। রূপা বলল, ঠিক আছে, এটাই ভালো, তুমিই নামিয়ে দিয়ে আসো। ছোটন ভীত গলায় বলল, না আপা, না, আমি যাব না। রূপা বলল, তুই অবশ্যই যাবি। আমি ছোটনকে কলেজে নামিয়ে দিতে গেলাম। আমার অতিরিক্ত আগ্রহের কারণে ছোটন চিন্তিত হয়ে পড়ল। আমি নিশ্চিত যে কলেজে যাবার পথে আমি তার সঙ্গে কী আচরণ করব তা নিয়েই তার দুশ্চিন্তা। কি করবে মানুষটা? চট করে হাত ধরে ফেলবে? তার দিকে ঘেঁষে আসবে? গায়ের সঙ্গে গা লাগিয়ে বসার চেষ্টা করতে করতে গদগদ গলায় প্রেমের কথা বলার চেষ্টা করবে? ছোটন যা ভাবছে সেরকম কিছুই করা যাবে না, উদ্ভট কিছু করা যাবে না। মেয়েরা প্রেমিকের উদ্ভট আচরণ পছন্দ করে, অন্যদের কাছ থেকে উদ্ভট আচরণ আশাও করে না, পছন্দও করে না। আমি গাড়িতে ড্রাইভারের পাশে বসলাম। পেছনের সিটে ছোটনের সঙ্গে বসলাম না। গাড়িতে সারা পথে একটা কথাও বললাম না, একবারও পিছনের ফিরে তাকালাম না। ছোটন গাড়ি থেকে নেমে আমার জানালার পাশে ঝুঁকে এসে ভয় পাওয়া গলায় বলল, আমি যাই। আমি ছোটনের দিকে না তাকিয়ে বললাম, আমি বুঝতে পারছি আমার অদ্ভুত কথাবার্তায় তোমার খুব মন খারাপ হয়েছে। তোমার চেয়ে 100 গুণ মন খারাপ আমার হয়েছে। তুমি কিছু মনে করো না। আমি ঠিক করেছি যে অপরাধ করেছি তার জন্য আমি নিজেকে শাস্তি দেব। ছোটন বলল, কি শাস্তি? আমি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললাম, সেটা তোমার জানার দরকার নেই। ছোটনকে দেখে মনে হলো সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তবে আমি জানি এই স্বস্তি সাময়িক। কিছুক্ষণের মধ্যেই তার মধ্যে জন্ম নেবে হতাশা এবং দুঃখবোধ। কীরকম দুঃখবোধ ব্যাখ্যা করি। মনে করুন 7-8 বছরের একটি শিশু হঠাৎ রাস্তায় তার পছন্দের খেলনা কুড়িয়ে পেয়েছে। খেলনাটা হাতে নিয়ে তার খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু সাহস করে নিতে পারছে না। অন্যের খেলনা সে কেন নেবে? তারপরে সে ঠিক করলো সে খেলনাটা বাড়ি নিয়ে যাবে না, শুধু হাতে নিয়ে একটু দেখবে। এই ভেবে সে যেই খেলনাটার দিকে তাকালো সে দেখলো খেলনাটা নেই। এরকম কিছু যদি ঘটে তাহলে শিশুটির মনে যে দুঃখবোধ তৈরি হয়, ছোটনের মনেও ঠিক এরকম দুঃখবোধ তৈরি হয়েছে। আমি সেই দুঃখবোধকে ব্যবহার করে এগোবো। কেন এরকম করছি? আমি এক ধরনের খেলা খেলছি। খেলার মধ্যে সবচেয়ে আনন্দময় খেলা হলো মনের খেলা। এই খেলা সবাই খেলতে পারে না, কেউ কেউ পারে। যারা পারে তারা এই খেলা খেলে খুব আনন্দ পায়। আমি পারি। সে রাতে আমরা 3 জন খেতে বসেছি। আমি প্লেটে ভাত নিলাম। ইলিশ মাছ ভাজার প্লেটটা কাছে টেনে হাত গুটিয়ে নিয়ে বললাম, আমি খাবো না। রূপা বলল, কেন, খিদে হয়নি? আমি বললাম, খিদে হয়েছে, কিন্তু আমি খাবো না, না খেয়েই নিজেকে কষ্ট দেব। ছোটন চমকে আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। রূপা বিস্মিত হয়ে বলল, নিজেকে কেন কষ্ট দেবে?
আমি বললাম, আমি পাপ করেছি, পাপের শাস্তি দেওয়ার কেউ নেই, আমাকে এই শাস্তিটা দিতে হবে। রূপা বলল, কি পাপ করেছ? আমি বললাম, সেটা তোমার জানার দরকার নেই। পরের 2 দিন এবং 2 রাত্রি সর্বমোট 48 ঘন্টা আমি পানি ছাড়া কিছুই খেলাম না। রূপা এবং ছোটন হতভম্ব হয়ে গেল। 48 ঘন্টা পার হবার পর ছোটনের সঙ্গে আমার কিছু কথাবার্তা হলো। ছোটন এসে বলল, দোলা ভাই, আপনি যদি অনশন ভঙ্গ করেন তাহলে আপনি যা বলবেন আমি তাই শুনব। আমার নিজের স্বার্থে এটা বলছি না, আপার মুখের দিকে তাকিয়ে বলছি। আপনি লক্ষ্য করছেন না যে আপা পাগলের মতো হয়ে যাচ্ছে? সে কিছুই খেতে পারছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। সে যে আপনাকে কতটা ভালোবাসে তা আপনি জানেন না, কারণ অন্যের ভালোবাসা বোঝার ক্ষমতা আপনার নেই। আপার একটা ডায়েরি আছে, ডায়েরিটা পড়ে দেখবেন। আমি ছোটনের কথা থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললাম, আমি অনশন ভঙ্গ করলে তুমি আমার যে কোনো কথা শুনবে? হ্যাঁ। অন্যায় কথাও শুনবে? হ্যাঁ। ভয়ঙ্কর অন্যায় কথাও শুনবে? হ্যাঁ। বেশ, রাতে তোমাদের 2 বোনের সঙ্গে একসঙ্গে খেতে বসবো। রাতের খাওয়া শেষ হবার পর আমি জর্দা দিয়ে একটা পান খাবো, একটা সিগারেট ধরাবো, তারপর কথাটা বলবো, ঠিক আছে? ছোটন কাঁদো কাঁদো গলায় বলল, ঠিক আছে। আমি বললাম, মনে রেখো, তুমি কিন্তু বলেছ আমার ভয়ঙ্কর অন্যায় আবদারও তুমি রাখবে। ছোটন পাথরের মতো দাঁড়িয়ে রইল। পাথরের মূর্তির সঙ্গে তার একটাই তফাৎ, পাথরের মূর্তির ঠোঁট কাঁপে না, ছোটনের ঠোঁট কাঁপছে। ছোটনের মনে হয় শ্বাসকষ্টও হচ্ছে। সে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। আমি বুঝতে পারছি তার সমস্ত চিন্তা চেতনায় আছে ভয়ঙ্কর অন্যায় চাওয়াটা কি হতে পারে। আমি বললাম, ছোটন, দাঁড়িয়ে আছো কেন? রাতের খাবারের আয়োজন করো, খাবারটা যেন ভালো হয়। তোমার কি দুশ্চিন্তা লাগছে? সে জবাব দিল না। আমি বললাম, আজ রাতে যখন খেতে বসবে সুন্দর করে সেজে খেতে বসবে, শাড়ি পরবে, কপালে টিপ দেবে, চুল বাঁধবে। কেন? তুমি এমনিতেই খুব রূপবতী, সাজলে তোমার রূপ বাড়ে না কমে এটা দেখার ইচ্ছা। খুব রূপবতীরা সাজতে পারে না, সাজলেই তাদের ভালো দেখায় না। ছোটন শব্দ করে নিঃশ্বাস ফেলল, আমার সামনে থেকে চলে গেল না, দাঁড়িয়েই রইল। রাতে খেতে বসেছি। ছোটন শাড়ি পরেছে, কপালে টিপ দিয়েছে, চুল বেঁধেছে। রূপা বোনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ছোটন বলল, কিছু হয়নি তো। রূপা বলল, এমন সাজগোজ করেছিস কেন? ছোটন বলল, এমনি। রূপা বলল, ঠিক করে বলতো ছোটন, তোর কি কোনো সমস্যা হয়েছে? কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোর আচার আচরণ কেমন যেন। ছোটন বলল, আমার কিছু হয়নি। রূপা আমার দিকে তাকিয়ে বলল, তোমার কাছে কি মনে হচ্ছে না ওর আচার আচরণ অস্বাভাবিক? আমি বললাম, মনে হচ্ছে। রূপা বলল, কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে ও একটা ঘোরের মধ্যে আছে, প্রবল ঘোর। কোনো মেয়ে যদি প্রথম কারো প্রেমে পড়ে তাহলে তার মধ্যে এমন ঘোর তৈরি হয়, তার মধ্যে শশক প্রবৃত্তি চলে আসে। কি প্রবৃত্তি? শশক প্রবৃত্তি। সেটা আবার কি? শশক হলো খরগোশ। খরগোশ কি করে দেখো না, কিছুক্ষণ চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, নড়বে না, প্রায় পাথরের মূর্তির মতো। তারপর হঠাৎ ছুটে কিছু দূর গিয়ে আবার মূর্তির মতো হয়ে যাবে। প্রথম প্রেমের সময় মেয়েরা এরকম করে। ছোটন হঠাৎ হঠাৎ আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। আমি বললাম, তুমি কি কিছু বলতে চাচ্ছিলে? ছোটন বলল, এখন বলতে চাচ্ছি না। রূপা বলল, তোর কিছু বলার থাকলে বল, ঝিম ধরে থাকবে না। তোর এই খরগোশের মতো ঝিম ধরে থাকাটা আমার মোটেই ভালো লাগছে না। আমি বললাম, ছোটনের মনে একটা প্রশ্ন এসেছিল, প্রশ্নটা সে করতে চাচ্ছে। হঠাৎ মনে হলো প্রশ্নটা এমন কিছু জরুরি না, না করলে কিছু যায় আসে না, তাই না ছোটন? হ্যাঁ। তোমার প্রশ্নটা আমি জানি, উত্তর দেব? ছোটন হ্যাঁ সূচক মাথা নাড়ল। রূপা বলল, ওর মাথায় কি প্রশ্ন ঘুরছে তুমি জানবে কি করে? তুমি কি থট রিডিং জানো? আমি বললাম, থট রিডিং জানবো না কেন, কিছু তো অবশ্যই জানি। প্রকৃতির সমস্ত প্রাণী জগৎকে থট রিডিংয়ের ক্ষমতা দিয়েছে। রূপা বলল,
ছোটন কি প্রশ্ন করতে চাচ্ছিল যদি জানো তাহলে উত্তর দাও। ওর ভাবভঙ্গি আমার মোটেই ভালো লাগছে না। আমি বললাম, ছোটনের প্রশ্ন ছিল প্রথম প্রেমে পড়ার সময় মেয়েদের দেখা যায় শশক প্রবৃত্তি, ছেলেদের মধ্যে কি হয়? ছোটন, এটাই তো তোমার প্রশ্ন, ঠিক ধরেছি না? ছোটন হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি বললাম, প্রথম প্রেমে পড়লে ছেলেদের মধ্যে দেখা যায় বানর প্রবৃত্তি। বানর যেমন অকারণে লাফঝাপ দিয়ে ডিগবাজি খায়, সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালায়, প্রথম প্রেমে পড়া পুরুষের ক্ষেত্রে তাই হয়। লাফঝাপ, ডিগবাজি, সবাইকে দেখানো, দেখ আমি প্রেমে পড়েছি। রূপা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে সেও কিছু বলতে চাচ্ছে। সে কিছু বলল না। ছোটনের প্লেটে ইলিশ মাছ তুলে দিল। ছোটন বোনের দিকে একবার তাকিয়ে খাওয়া বন্ধ করে দিয়ে উঠে চলে গেল। রূপা বিস্মিত হয়ে বলল, ওর কি হয়েছে? আমি নিঃশব্দে খাওয়া শেষ করলাম। হাত ধুতে ধুতে রূপাকে বললাম, আমি কিছুক্ষণ ছাদে শুয়ে থাকব, তারা দেখব। ছোটনকে দিয়ে আমার কাছে এক কাপ চা পাঠিয়ে দিও। ওকে নিরিবিলিতে জিজ্ঞেস করব ওর কি হয়েছে। আমি ছাদে পাটি পেতে শুয়ে আছি। আকাশে তারা আছে, সপ্তর্ষিমণ্ডল দেখা যাচ্ছে। প্রশ্নবোধক চিহ্নের এই সপ্তর্ষিমণ্ডলের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে, যেন কেউ একজন তার প্রশ্ন ছড়িয়ে দিয়েছে আকাশের গায়ে। দুলা ভাই, চা নিন। ছোটন চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে, মনে হয় অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। আমি এক দৃষ্টিতে আকাশ দেখছিলাম বলেই বোধ হয় তাকে লক্ষ্য করিনি। আমি বললাম, কেমন আছো ছোটন? সে যন্ত্রের মতো বলল, ভালো। এখন আপনি আমার কাছে কি চান? আমাকে কি করতে হবে? আমি চায়ের কাপ হাতে নিতে নিতে বললাম, তোমাকে যা করতে হবে তা হলো সবসময় সুন্দর করে সেজেগুজে থাকতে হবে, হাসতে হবে, দরজা বন্ধ করে কান্নাকাটি করা চলবে না। এই আপনার চাওয়া? হ্যাঁ, এই আমার চাওয়া। এটাকে আপনি কেন বলেছেন ভয়ঙ্কর অন্যায়? তুমি দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছ। পরিবারের দুজন সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে আমি তোমাকে বলেছি হাসি খুশি থাকতে, সেজেগুজে থাকতে। এটা অন্যায় না? এই চাও কি ভয়ঙ্কর চাওয়া না? ছোটন বলল, আমি কি এখন চলে যাব? হ্যাঁ, যাও। তারপরেও ছোটন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আমি যখন চায়ের কাপে চুমুক দিয়ে আবারও আকাশের দিকে তাকালাম, তখন তার পায়ের শব্দ শুনলাম। সে চলে যাচ্ছে। পায়ের শব্দই বলে দিতে পারছি সে এলোমেলো ভঙ্গিতে পা ফেলছে। আপনি কি বুঝতে পারছেন? ছোটন মেয়েটি এই ঘটনার পর আমার প্রেমে হাবুডুবু খেতে থাকবে। একবার ডুববে, আবার ভাসবে, আবার ডুববে। শুরু হবে ভাষা ডুবার খেলা। নানান জটিলতা তৈরি হবে তার মনে, ত্রিমুখী জটিলতা। একদিকে তার দুকুল ভাসানো প্রেম, আর অন্যদিকে তার অতি আদরের বোন রূপা, রূপার সংসার। তৃতীয় দিকে তার মৃতা বড় বোন এবং পিতা। ত্রিমুখী টানাটানির যন্ত্রণা থেকে সে মুক্তির পথ খুঁজবে। মুক্তির পথও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। নিচে রেলিংয়ে দাঁড়িয়ে ঝাঁপ দেওয়ার কথা বলেছি। সেই স্মৃতি অবশ্যই ছোটনের মাথায় ঢুকে গেছে। সেই স্মৃতি ডুব দিয়ে আছে মস্তিষ্কের সাবকনশিয়াস লেভেলের নিচে। যথাসময়ে সেই স্মৃতি বের হয়ে আসবে। যাতে বের হয়ে আসে সূক্ষ্মভাবে আমি সেই চেষ্টা করব। আমাকেও এগোতে হবে সাবধানে। ডমিনো প্রাসাদ তৈরি হয়েছে, টোকা দিলে সেই প্রাসাদ ভেঙে পড়বে। কোন দিকে ভাঙবে তা নির্ভর করবে টোকাটা কোথায় দেওয়া হবে তার উপর। অনেকদিন পর সেই রাতে কাঁসাকন্যার দেখা পেলাম। আমি আকাশের তারা দেখছি। সে মিষ্টি গলায় বলল, কি দেখছেন? আমি বললাম, তারা দেখছি। সে হাসল। আমি বললাম, হাসছ কেন? কাঁসাকন্যা বলল, ছোটন বেচারির আশাভঙ্গ দেখে মজা পেয়েছি। বেচারি ভয়ঙ্কর কিছু আশা করেছিল। রবীন্দ্রনাথের বিখ্যাত গান আছে না, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। গানটা কি তুমি জানো? কেন জানবো না? আমি পৃথিবীর সব গান জানি, সব সুর জানি। বেশ, তাহলে একটা গান শোনাও। এটা না, অন্য একটা গান শোনাই। তুমি তারা দেখতে থাকো আর আমি গান গাইতে থাকি। আমাকে তুমি আপনি করে বলতে, আজ হঠাৎ তুমি করে কেন বলছো? আমরা অনেক কাছাকাছি চলে এসেছি তো, এই জন্য তুমি করে বলছি।
আরও যখন কাছাকাছি আসব তখন তুমিও বলবো না, কিছুই বলবো না। আরও কাছাকাছি আসার সুযোগ আছে কি? অবশ্যই আছে। যখন কেউ থাকবে না, যখন শুধু তুমি আর আমি থাকবো তখন। রূপা কোথায় যাবে? কাঁসাকন্যা বলল, এত কথা বলতে ভালো লাগছে না, এখন গান শোনো। কাঁসাকন্যা গান শুরু করল। আহারে, কি মধুর কিন্নর কণ্ঠ। আমি তাকিয়ে আছি, গান হচ্ছে। আকাশের তারারা ধীরে ধীরে নিচে নেমে আসছে। তাদের আলো নরম হয়ে চোখের ভেতর ঢুকে যাচ্ছে। কাঁসাকন্যা গাইছে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে, বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতি ইচ্ছা করি, যুগে যুগে দিন রাত্রি ধরে, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জনম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে। জন্ম জনম গেল বিরহ শোকে। লক্ষ্য করেছেন কি সুন্দর লাইন? জন্ম গেল আবার জনমও গেল। তিনি লিখতে পারতেন জনম জনম গেল বিরহ শোকে, সেটাও কম সুন্দর হতো না? কাজী নজরুল লিখেছেন জনম জনম তব তোরে কাঁদিব। এত সুন্দর লাইন মানুষের মাথায় আসে কি করে? মানুষ হলো অস্বাভাবিক ক্ষমতাধর এক প্রাণী। সে পারে না এমন কিছু কি আছে? তার চিন্তা এবং কল্পনার বাইরে কি কিছু আছে? প্যাটেন্ট অফিসের সামান্য একজন কেরানি মাথা চুলকাতে চুলকাতে হঠাৎ একদিন বলে বসলেন, আলোর গতি বিষয়টা গোলমেলে, গোলমেলটা ঠিক করা দরকার। বের হয়ে গেল আপেক্ষিক তত্ত্ব। মানব সভ্যতা একদিনে 1000 বছর এগিয়ে গেল। আমরা খুবই এলোমেলো পৃথিবীতে বাস করি। এলোমেলো ব্যাপারটা ঠিক করতে করতে এগিয়ে যাই, একটু এগোতে আবার পেছ লেগে যায়। আমি ভয়ঙ্কর এলোমেলো এক জগতে বাস করছি, ঠিক করতে পারছি না। কাঁসাকন্যা কি পারবে? তাকে জিজ্ঞেস করব? না থাক, বেচারি দরদ দিয়ে গান করছে, তার চোখে অশ্রু টলমল করছে। গানের কোনো লাইনে অশ্রুবিন্দু ঝরে পড়ে এমন লেখা দরকার। আমি কাঁসাকন্যার চোখের জল এবং গানের লাইন লক্ষ্য করছি। দুটি পর্যবেক্ষণ কি একই সঙ্গে সম্ভব? হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে? অবশ্যই অনিশ্চয়তার এই সূত্র ম্যাক্রো বস্তু জগতে কাজ করে না। কাঁসাকন্যা কি ম্যাক্রো বস্তু? শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আমি এবং কয়েকটি প্রজাপতির 5ম পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।